আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে 2026 সালের জানুয়ারি মাসটা বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য প্রেমের সম্পর্কটা কেমন হতে চলেছে। জানুয়ারি 2026 বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য সাধারণ কোনো একটা প্রেমের বিষয় হচ্ছে না। এটা এমন একটা টিপিক্যাল মাস যেখানে আপনি ডাইরেক্টলি বুঝতে পারবেন এবং নিজেকে আপনি কোশ্চেন করবেন আপনি অ্যাকচুয়ালি কি চান, আবেগ চান না রেসপন্সিবিলিটি চান। এই যে ক্লিয়ার সত্যটা এটা আপনার সামনে উন্মোচিত হবে এই মাসে। যারা সত্যি রিলেশনশিপে রয়েছে, যারা সত্যিকারের সম্পর্কে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা আরো এক ধাপ এগিয়ে যাবে। আর যারা ওই ইলিউশনের মধ্যে রয়েছে, যারা ওই নামের একটা সম্পর্ক রয়েছে, একটা আবেগ জড়িত ব্যাপারের মধ্যে রয়েছে, তাদের কাছে আসল মুখোশটা খুলে যাবে। এবার জানুয়ারি 2026 বৃষ জাতক জাতিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই যে মাসের শুরুতেই শুক্র, মঙ্গল, বুধ এবং সূর্য, এই যে বড় চারটি গ্রহ, এরা একসাথে আপনার অষ্টম ঘরে অবস্থান করছে। এবার অষ্টম ঘর মানেই তো একটা ভয়ের বিষয়। কেন ভয়ের বিষয়? কারণ অষ্টম ঘর মানে হিডেন। এবার হিডেন জিনিস যদি আপনার সামনে হঠাৎ করে আসে, তাহলে আপনি তো ভয় পাবেন। ভয় না পাওয়ার তো কোনো কারণ নেই। কারণ অষ্টম ঘর মানে হচ্ছে আপনার গোপন সত্য। হঠাৎ করে কোনো ঘটনা উন্মোচিত হওয়া, মানসিকভাবে আপনি ডিপ্রেশনে চলে যাবেন, আপনার ট্রান্সফরমেশনের ফেজ স্টার্ট হবে। এবার যখনই কোনো একটা ট্রান্সফরমেশন হয়, সেটা কেউ ভালো চোখে দেখে বলে তো আমার মনে হয় না। ট্রান্সফরমেশন যখন হয় তখন সেটা খারাপ, কিন্তু তারপরে আপনি যেটা রূপান্তরিত হবেন সেটা অবশ্যই ভালো। তাই এই মাসে আপনার প্রেম সম্পর্ক থাকবে, কিন্তু সেটা লাইটলির ওপর দিয়ে যাবে না, যে ক্যাজুয়ালির ওপর দিয়ে আপনি চালিয়ে দিচ্ছেন। ওটা হওয়ার কোনো চান্স নেই। সম্পর্ক থাকবে, কিন্তু আপনাকে দিন শেষে ওখানে পরীক্ষা দিতে হবে। এবার কি নেক্সট যে প্রবলেমটা, সেটা হচ্ছে আপনার কমিউনিকেশনের একটা প্রবলেম হবে। কারণ আপনার শুক্র কম্বাস রয়েছে সূর্যের সাথে। এবার সূর্যের সাথে যখনই শুক্র কম্বাস থাকে, তার সাথে বুধও কম্বাস রয়েছে। সো বুধও অস্ত, শুক্রও অস্ত, একটা প্রবলেমেটিক সিচুয়েশন। অ্যান্ড শুক্র হচ্ছে আপনার রুলিং প্ল্যানেট, আপনার ফার্স্ট লর্ড, টরাস রাশির মূল অধিপতি। সে নিজেই কম্বাস সিচুয়েশনে রয়েছে। এবার জানুয়ারির শুরুতে যদি কম্বাস থাকে, এর মানে হচ্ছে আপনি নিজেকে ঠিকভাবে প্রকাশ করতে পারবেন না। আপনার সঙ্গী বা আপনার পার্টনার আপনাকে কিছু বললেও মনে হবে সে যেন দূরে সরে যাচ্ছে, সে যেন সে যেন তার কোনো কিছুতে ইচ্ছা নেই। আপনার বারবার অ্যাসুরেন্স চাইতে ইচ্ছা হবে যে ঠিক আছে তুমি আছো তো, আছো তো। এই সময় আপনার যেটা সব থেকে বড় ভুল, সেটা আপনি এটা ভাববেন যে আপনার সাথে সে যদি কথা বলছে না, সে যদি চুপ করে আছে, নীরবতার মধ্যে আছে, আপনি ভাববেন সে রিজেকশন করে দিয়েছে, কিন্তু ব্যাপারটা তা নয়। এবার এখান থেকে আসছে যে সিরিয়াস বিষয়টা, একদম টাইম টু টাইম আমি ডিসকাস করছি। জানুয়ারির 1 তারিখ থেকে 11 তারিখ অবধি, এই যে 10-11 দিনের সময়টা, এই টাইমের মধ্যে আপনার যে সপ্তম ঘর, সপ্তম ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। অষ্টম রাশি আসছে মানে স্করপিও আসছে বা বৃশ্চিক রাশি, এর অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল আপনাকে প্রোটেক্টিভ বানাবে, কিন্তু পসেসিভ হবেন না। আপনি পসেসিভ হওয়ার চেষ্টা করবেন না, প্রোটেক্টিভ থাকুন। এবার শনির দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ঘরের ওপরে। এবার শনির দৃষ্টি যখনই পড়বে তখনই আপনি সম্পর্কটাকে সিরিয়াস নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সো এই সময় আপনি কি দেখতে পারবেন যে আপনার একে অপরের প্রতি সন্দেহ বাড়বে। আপনি এই কথাটা বলতেই পারেন যে তুমি আমাকে আর আগের মতো পছন্দ করো না, তুমি আমাকে আর আগের মতো চাও না। এমন ধরনের একটা ভাব কিন্তু আসবে, এটা আপনি দেখতে পারবেন। অ্যান্ড অতিরিক্ত কন্ট্রোল, অতিরিক্ত ডিসিপ্লিন, অতিরিক্ত বেঁধে রাখার চেষ্টা এই সময় লক্ষ্য করা যাচ্ছে। সো এই সময় হতে পারে আপনাদের ব্রেকআপ ডিসিশন হতে পারে, যে ব্রেকআপের মতো একটা ঘটনাও ঘটতে পারে। অ্যান্ড কমিটমেন্ট প্রেসার, যে আমি আপনার সাথে কমিটমেন্ট করছি না কোনোভাবেই। অ্যান্ড থার্ড পার্সনের ইনভলভমেন্টও হতে পারে। অ্যান্ড আপনি এই তিনটে জিনিস থেকে বাঁচবেন। এক, আপনি ব্রেকআপের ডিসিশন নেবেন না হট করে, কমিটমেন্টের উপরে প্রেশার দেবেন না, অ্যান্ড কোনো থার্ড পার্সন যেন না আসে, এই দিকটা আপনি খেয়াল রাখবেন। এবার নেক্সট যে টাইমটা, সেটা হচ্ছে ভেনাস এন্ট্রি করছে আপনার 12ই জানুয়ারিতে। 12ই জানুয়ারির পর থেকে ভেনাসের ক্ষেত্রটা কি হবে, আপনার প্রেমটা ম্যাচিওর হওয়া শুরু হবে। এই টাইমে আপনার যা যা ডিসকাশন হবে আপনি মিলিয়ে নেবেন, সেটা হয় ফিউচার সংক্রান্ত হবে, বা ফ্যামিলি সংক্রান্ত হবে, বা আপনার ক্যারিয়ারের স্টেবিলিটি সংক্রান্ত হবে। এইখান থেকে আপনার ক্যাজুয়াল প্রেমের ঘটনাটা এখানেই শেষ। এখানে ক্যাজুয়াল প্রেম আর থাকবে না।
যেই সম্পর্কটা আপনার টিকে যাবে সেটা অটোমেটিকলি আপনার সিরিয়াস হয়ে যাবে। আর 14ই জানুয়ারি যেখানে সব থেকে বড় ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইগো ক্লাস। ইগো ক্লাস হওয়ার মেন কারণ হচ্ছে সূর্য মকর রাশিতে প্রবেশ করছে। এবার সূর্য যখনই মকর রাশিতে প্রবেশ করে, মকর রাশি হচ্ছে শনির রাশি। এবার শনি বর্তমানে পাইসেসে রয়েছে, মীন রাশির ঘরে। এবার শনির ঘরে যখন সূর্য প্রবেশ করলো, তাহলে সূর্যর সমস্ত শক্তির পয়েন্ট কোথায়? শনির কাছে। এবার শনি আরো বেশি স্ট্রং হয়ে যাবে। অ্যান্ড সূর্য মানে হচ্ছে ইগো, শনি মানে হচ্ছে ডিসিপ্লিন। এবার সূর্য তো ডিসিপ্লিনের মধ্যে থাকে, কিন্তু সূর্যের মধ্যে ইগো রয়েছে, অ্যান্ড শনি ইগো পছন্দ করে না। সো এই টাইমে ইগো ক্লাসের একটা বিপুল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সো প্রত্যেকটা কথায় কথায় এই জিনিসটা বলবেন না যে আমি ঠিক, তুমি সব কিছুতেই ভুল, তুমি আমাকে ভুল বুঝছো, তুমি আমার দিকটা বুঝছো না, তোমার আমাকে আর একটু বোঝা উচিত। এই ধরনের বিষয়টা আপনার একটুও করা উচিত নয়। সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপনার টোনটাকে ঠিক করে রাখা উচিত। টোনটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই 14ই জানুয়ারির টাইম, 14ই জানুয়ারির পর থেকে, কারণ সূর্য মকর রাশিতে প্রবেশ করেছে। এবার 15ই জানুয়ারি, এইটা আপনার লাইফে লাইফে বলা ভুল হবে, আপনার এই জানুয়ারি মাসের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কি ফ্যাক্টর। এই দিনটা পুরো মাসের আপনার পুরো ডেস্টিনি, আপনার টাইম ফ্রেম সমস্ত কিছু বদলে দিতে পারে। এই টাইমে সঙ্গী যদি আপনার ভালো হয় তাহলে সে আপনার লাক ইনহ্যান্স করবে, এটা আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন। অ্যান্ড কমিটমেন্ট আরও গভীর হবে, এনগেজমেন্টের মতো ঘটনাও করতে পারে, অ্যান্ড এগুলো লং টার্ম প্ল্যানিংয়েও হতে পারে। আর যদি সম্পর্ক দুর্বল হয়, সেটা যদি ক্ষণিকের হয়ে থাকে, তাহলে আপনার সামনে সত্যটা উন্মোচিত হবে। আর যদি ওখানে কোনো থার্ড রিলেশন থাকে, সম্পর্কে যদি তৃতীয় ব্যক্তি থাকে, সেটা ধরা পড়ার চান্স রয়েছে এবং সেপারেশন হওয়ারও একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। সো 15ই জানুয়ারি আপনার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ডে। এটাকে আপনি সত্যের উন্মোচনের দিন হিসাবেও আপনি মনে করতে পারেন। এবার 17ই জানুয়ারি যখন বুধ ক্যাপ্রিকনে এন্টার করছে, এবার বুধ যখনই ক্যাপ্রিকনে এন্টার করছে, আপনার কমিউনিকেশন ক্লিয়ার হবে, আপনার যে বহুদিন ধরে ঝুলে থাকা কথাবার্তা আপনি বলতে পারছেন না সেগুলো শেষ হবে। অ্যান্ড এই দিনে আপনার হয় রিলেশনশিপটা ক্লোজার হবে, কমিউনিকেশনটা ক্লোজ হবে, বা আপনার প্যাচ আপ হবে। আপনার এই টাইমে মেসেজ বা কল আসতে পারে, যেটার জন্য আপনি লাইফ টাইম ধরে অপেক্ষা করছেন, আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে কি হতে চলেছে, কি হতে চলেছে, আপনি প্রচেষ্টার পর প্রচেষ্টা করছেন। এই দিনটা হয়তো আপনার ওটা বাস্তবায়িত হতে পারে। এবার আরও ডিটেলস আমি যদি বলি, যারা ম্যারেজ কাপল রয়েছে তাদের জন্য কি দরকার, তাদের জন্য আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনার ফিজিক্যাল প্রেজেন্সের থেকেও আপনার ইমোশনাল প্রেজেন্স এই টাইমে বেশি করে চাচ্ছে। সে চাচ্ছে আপনি যেন তার সাথে কথা বলেন, তার দিকটা বোঝার চেষ্টা করেন। এটা তার জন্য অনেক বেশি ম্যাটার করছে। অ্যান্ড দেন সে চাইছে ভ্যালিডেশন, যে আমি শুধু তোমাকে চাইছি না, তুমি আমার সাথে মেন্টালি অ্যাভেলেবেল থাকো। পাশে বসে থাকলে কিছু হবে না, আপনি তার কথাগুলো মন দিয়ে শুনুন, তাকে বোঝার চেষ্টা করুন যে সে কি বলতে চাইছে, তার ভেতরে কি রয়েছে। আপনি কথায় কথায় তাকে খোঁটা দেওয়ার বিষয়টা, বা তাকে রোস্ট করা, তাকে খোঁচা দেওয়া, এগুলো করবেন না। এগুলো তাহলে তার ভেতরের যে কষ্টগুলো সেগুলো আরও বাইরে বেরিয়ে আসবে। এটা কোনো লজিক্যাল ব্যবহার নয়। আপনি তার সাথে এমপ্যাথি ওয়াইজ ব্যবহার করুন। আপনি এটা ভাবুন না যে ওই জিনিসটা যদি আপনার সাথে হতো, বা সে আসলে কি বলতে চাইছে, আপনি তার দিকটা বোঝার চেষ্টা করুন। এবার যারা আনম্যারিড আছে, আনম্যারিড থাকলে কি হতে পারে, ক্যাজুয়াল ফেস এখানেই শেষ তো হয়ে গেল। এবার যদি সত্যিকারের সম্পর্ক থাকে, তাহলে সেটা ফিউচার প্ল্যানিংয়ে কনভার্ট হবে, ফ্যামিলির ইনভলভমেন্ট হওয়ার চান্স রয়েছে। এবার ইমোশনালি সেই সম্পর্কটা যদি ঠিক না থাকে, বা সম্পর্কের মধ্যে যদি ইগো থাকে, বা সম্পর্কের মধ্যে যদি ওই পাওয়ার স্ট্রাগল বা পাওয়ার গেমের ব্যাপারটা থাকে, আপনাদের মধ্যে সেপারেশনের টেন্ডেন্সি দেখা যাবে। অ্যান্ড আপনার পার্টনার আপনার থেকে ইমোশনালি উইথড্রল নিয়ে নেবে। এবার দেন যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে এরপরে যে রিলেশনগুলো আসবে সেগুলো কিন্তু কোনো সুপারফিশিয়ালি অ্যাট্রাকশন হবে না, যে ওপর থেকে মানুষটা দেখতে কেমন, তার কোন বিহেভিয়ারটা, এই সবার জন্য হবে না। আপনি জাস্ট এগুলো দেখবেন যে সেই মানুষটা ইমোশনালি কতটা ম্যাচিওর, সেই মানুষটা গ্রাউন্ডেড কিনা, ব্যাস। এই দুটো জিনিস যদি আপনি ঠিকভাবে লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে।
আর যাদের এক্সের ফিরে আসার চান্স নিয়ে ভাবছেন, তাহলে ডাইরেক্টলি বলছি এক্সের ফিরে আসার সেভাবে কোনো চান্স নেই। যদি সে আপনাকে কোনো ক্লিয়ার ব্লু প্রিন্ট দেয়, যে আপনাকে অ্যাসুরেন্স দেয়, হ্যাঁ আপনি আগে অবশ্যই তার কুণ্ডলিটা একবার আমাকে দেখাবেন। যদি আমার মনে হয় যে সেই মানুষটা সত্যি ফিরে আসতে চায়, তখন আপনাকে জানাবো। নয়তো সত্যি কথা এক্সের ফিরে আসার কোনো চান্স নেই। এবার আমি যদি আসি রেমেডির দিকে, রেমেডির ফার্স্টে যেটা বলবো, যেহেতু আপনার সপ্তম ঘরের অধিপতি সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল এখানে বৃশ্চিক রাশির অধিপতি। তাই জন্য মঙ্গলবার দিন যদি সম্ভব হয় কোনো মন্দিরে গিয়ে আপনি মসুর ডাল টাইপের কিছু জিনিস দান করুন। মন্দিরে তো মসুর ডাল দেওয়া যায় না, আপনি চেষ্টা করুন লাল কাপড় টাইপের কিছু দিতে। মানে মায়ের বস্ত্র যদি দেওয়া পসিবল হয়, কালী মায়ের বস্ত্র, লাল বস্ত্র যদি দেওয়া পসিবল হয় সেটা চেষ্টা করতে পারেন। বা আপনার বাড়ির সামনে যদি কোনো ভিখারি টিখারি আসে, বা যদি কোনো আপনি কোনো আশ্রমে টাশ্রমে যাওয়ার পরে সেখানে বৃদ্ধাশ্রমে যদি মসুর ডাল টাইপের বা কাপড় টাইপের দিতে পারেন তাহলে ভালো হয়। অ্যান্ড আপনার যদি শুক্রের প্রবলেম থাকে, আপনার যদি লগ্নের যে অধিপতি তারই যদি প্রবলেম থাকে, দেন আপনাকে একটা ভালো সাজেশন দিচ্ছি। আপনার বাড়িতে যদি পিতলের প্রদীপ থাকে, পিতলের প্রদীপে একদম পিওর ঘি নেবেন। পিওর ঘি নিয়ে সেই সলতেটাকে ভালো করে ঘষে একদম ঘিয়ের সাথে একটু আতর মিশিয়ে ওই প্রদীপটা জ্বালাবেন এবং বাড়িতে ধুনা দেবেন। আর যদি সম্ভব হয় আপনি লক্ষ্মী পুজো বাড়িতে স্টার্ট করুন এবং বিষ্ণু সহস্রনাম যদি সম্ভব হয় আপনি পড়া শুরু করবেন। আর হনুমান চালিসা পড়া শুরু করবেন যারা মনে করছেন যে সম্পর্কে অনেক টানাপোড়েন রয়েছে। এবার একদম যদি সবকিছু শেষের কথাটা বলি, আপনি এই মাসে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই মাসটা কোনো নতুন করে কোনো প্রেমের স্টার্টিং এর জন্য নয়। এই মাস আপনাকে টোটালি শেখাবে যে প্রেমটা সঠিক কিনা সেটাই যাচাই করতে আপনাকে এই মাসটা শেখাবে। আই হোপ সমস্ত কিছু আপনার ক্লিয়ার হয়েছে। এবার পার্সন টু পার্সন তো কুণ্ডলী আলাদা হয়। এবার আপনার কুণ্ডলীর সম্পর্কে যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন। আপনার পার্টিকুলারলি প্রশ্ন অনুসারে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।